আসসালামু আলাইকুম ডিয়ার এসএসসি স্টুডেন্ট, কি অবস্থা সবার? আজকে চলে এসেছি আমরা আরও নতুন একটা ক্লাসে, বাংলা ফার্স্ট পেপারের নতুন আরও একটা ক্লাসে, যেখানে আমরা পড়ব মূলত বই পড়া প্রবন্ধের এমসিকিউগুলো। অর্থাৎ এই প্রবন্ধ থেকে একদম এমসিকিউর আদ্যপান্ত আজকের ক্লাসে আমরা ঝাঁঝরা করে ফেলবো। অ্যান্ড ইনশাআল্লাহ বিশ্বাস রাখো, আজকের ক্লাসটা করার পরে এই প্রবন্ধ থেকে তুমি এমসিকিউ রিলেটেড কোনো জটিলতায় তো ভুগতে যাচ্ছই না, পাশাপাশি এই এমসিকিউগুলো সলভ করার পরে তোমার নতুন করে অন্য কোনো জায়গা থেকে কোনো এমসিকিউ রিলেটেড জটিলতা তুমি ভুগবা না। তোমার সামনে এই প্রবন্ধ থেকে যে এমসিকিউ আসবে তুমি ফট অ্যান্সার করে ফেলতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকে আমাদের ফার্স্ট এমসিকিউ। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপরে স্থান দিয়েছেন? মনে আছে কিসের উপরে স্থান দিয়েছিল? হাসপাতালের উপরে, স্কুল কলেজের, অর্থবিত্তের নাকি জ্ঞানী মানুষের? বলেছিল হাসপাতালের থেকে এর গুরুত্ব কোনোভাবে কম নয় এবং স্কুল কলেজের থেকে বেশি, অর্থাৎ স্কুল কলেজের উপরে স্থান দেওয়া হয়েছিল লাইব্রেরিকে। এরপর বলছে দেখো, সুশিক্ষিত বলতে কি বোঝায়? সৃজনশীলতা অর্জন, স্বশিক্ষিত, সার্টিফিকেট অর্জন নাকি উচ্চ শিক্ষা অর্জন? সুশিক্ষিত বলতে যার ভিতরে সুন্দর শিক্ষা বা ভালো জ্ঞান আছে, অর্থাৎ স্বশিক্ষিত। সুশিক্ষিত বলতে বোঝায় যে স্বশিক্ষিত। এরপর দেখো নেক্সট এমসিকিউ, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল, সব্যসাচী, ভানুসিংহ নাকি বনফুল? আমরা ঝাঁঝরা করে ফেলেছি অলরেডি পড়ে যে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। এরপরে আছে ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদেরকে বুঝিয়েছেন? ফরাসি, ভারতীয়, ইংরেজ নাকি আমেরিকান? ডেমোক্রেসির গুরু বলতে এখানে প্রমোদ চৌধুরী ইংরেজদেরকে বুঝিয়েছেন, অর্থাৎ ডেমোক্রেসি সম্পর্কে যারা আমাদের প্রথম জানালো বা শিক্ষাটা দিল তাদেরকে ডেমোক্রেসির গুরু বলা হয়েছে। বই পড়া প্রবন্ধে লেখকের মতানুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান কেন? বই পড়ার প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না বলে, বই পড়লে মানুষ অলস হয়ে যায় বলে, অশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট হয় বলে, নাকি আমাদের বই পড়ার অভ্যাস নেই বলে? অর্থাৎ এই প্রবন্ধে লেখকের মতানুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান, মানে সাহিত্য চর্চার যে অ্যাকচুয়ালি কোনো সুফল আছে কি না এই দিকটা নিয়ে সন্দেহ প্রকাশ করে মানুষজন। কেন করে? কারণ বই পড়ায় প্রত্যক্ষ কোনো আয়ের ব্যবস্থা হয় না তাই। অর্থাৎ বই পড়লে আমরা লাইব্রেরিতে গিয়ে নতুন নতুন সাহিত্য চর্চার মধ্যে দিয়ে আমাদেরকে কেউ টাকা পয়সা দেয় না, দ্যাটস ওয়াই মানুষ এটা সুফল সম্পর্কে সন্দিহান। যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, উক্তিটি কার? উক্তিটি কি রোকেয়া সাখাওয়াত হোসেনের, মোতাহার হোসেন চৌধুরীর, জাহানারা ইমামের নাকি প্রমোদ চৌধুরীর? এখন তোমার ইজিলি মনে হবে যে যেহেতু আমরা প্রমোদ চৌধুরী রিলেটেড প্রবন্ধ পড়ছি সো উক্তিটি প্রমোদ চৌধুরীর, কিন্তু ব্যাপারগুলো এইভাবে মনে রেখো না, বরং উক্তি দিয়ে তারপরেই মনে রাখো যে এটা প্রমোদ চৌধুরীর উক্তি। কারণ এখন তোমার মনে হবে এটা ইজি, কারণ আমরা প্রমোদ চৌধুরী রিলেটেড প্রবন্ধ পড়ছি। যখন তুমি পুরা তোমার কোশ্চেনের ভিতরে 30টা এমসিকিউর ভিতরে একটা এমসিকিউ হিসেবে এটাকে পাবে, তখন কিন্তু তোমার গেস করতে অসুবিধা হয়ে যাবে। তখন তোমার মনে হতে পারে রোকেয়া সাখাওয়াত হোসেনের কথাও হতে পারে, আবার মোতাহার হোসেন চৌধুরীর কথাও হতে পারে। সো উক্তি দেখে সুন্দর করে মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি উক্তিটা কার। জ্ঞানের সৃষ্টি মনোসাপেক্ষ। মনোসাপেক্ষ শব্দের অর্থ কি? মনোবাঞ্ছিত, মনোভিনিষ্ট, মনোনির্ভরশীল নাকি মনোগ্রাহ্য? মনোসাপেক্ষ মানে মনোনির্ভরশীল, অর্থাৎ জ্ঞানের সৃষ্টি হয় মনের উপরে ডিপেন্ড করে। একজন মানুষের মন থেকে সে কিভাবে ভাবছে তার উপর ডিপেন্ড করে যে সে কোন টাইপের জ্ঞানটা গ্রহণ করছে বা তাই সে কিভাবে জ্ঞানী হচ্ছে। মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপরে ন্যস্ত হয়েছে? সাহিত্য, শিক্ষা, জ্ঞান নাকি বিজ্ঞান? এই প্রত্যেকটা অবস্থা মানুষের মনের সৃষ্টি হয় যখন সে সাহিত্য চর্চায় পারদর্শী থাকে, অর্থাৎ মানুষের মনকে সরল, সচল, সরাগ এই সমৃদ্ধ ব্যাপারগুলো তৈরি করেই ফেলে সাহিত্য। বই পড়া প্রবন্ধ অনুসারে সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। বাক্যে পাপ মুক্ত বলতে কি বোঝানো হয়েছে? সর্ববিষয়ে জ্ঞান অর্জন, মনের সংকীর্ণতা মুক্তি, ধার্মিকতা ও পুণ্যলাভ নাকি সাহিত্য পাঠে অভ্যস্ততা? এখানে কোন প্রেক্ষাপটে লেখকের কথাটি বলেছিলেন বলতো? উনি বলেছিলেন যে সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব, অর্থাৎ উনি লাইব্রেরির কথা বলেছিলেন। এখানে লাইব্রেরিকে উনি গঙ্গার সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন যে লাইব্রেরি প্রতিষ্ঠার পরে আমরা যখন নিজেদেরকে পরিপূর্ণভাবে লাইব্রেরিতে যাওয়া আসায় অভ্যস্ত করতে পারবো, সেই টাইমটাতে এই লাইব্রেরি গঙ্গায় অবগাহন করে আমরা সকল পাপ মুক্ত হব। অর্থাৎ মনের যে সংকীর্ণতাগুলো আছে, আমাদের মনের যে কলুষতার জায়গাগুলো আছে, সেইগুলো থেকে আমরা মুক্তি পাব। নীতির চর্চা কোথায় হয়? গুহায়, ঘরে, জাদুঘরে নাকি লাইব্রেরিতে? আমরা দেখেছিলাম আমাদের মেইন টেক্সটে নীতির চর্চা হয় আমাদের ঘরে। এরপরে গুহায় কোনটা হয় বলতো?
গুহায় হয় দর্শন চর্চা, জাদুঘরে হয় বিজ্ঞান চর্চা এবং সাহিত্য চর্চার জন্য আমাদের যেতে হয় লাইব্রেরিতে। এই যে সেম একটা প্রশ্ন আবার চলে আসছে, দর্শনের চর্চা কোথায় হয়? দর্শনের চর্চা হয় গুহায়। সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে লেখক কি বুঝিয়েছেন? অর্থাৎ ওনার কথাটা ছিল যে সাহিত্য চর্চার মধ্যে দিয়ে আমাদের জাত বলতে আমাদের এই যে বাঙালি জাতির কথা বলা হয়েছে, যে সাহিত্য চর্চাটার মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়াল মানুষ বলতে যা বোঝায় মনুষ্যত্ব লাভের যে ব্যাপারটা সেটা আমরা নিয়ে আসতে পারবো নিজেদের মধ্যে। এটার অর্থ কি মানসিক প্রফুল্লতা অর্জন, মানবিক চেতনা সৃষ্টি, সুপ্ত বৃত্তিকে জাগানো, নাকি মানসিক সুস্থতা লাভ? অর্থাৎ আমাদের জাত মানুষ হবে বলতে সুপ্ত বৃত্তিকে জাগানোর কথা বলা হয়েছে, যে সাহিত্য চর্চার ভিতর থেকে আমাদের মনের যে সুপ্ত বাসনা, সুপ্ত যে বাঞ্ছাগুলো আছে, আমাদের যেসব প্রতিভা, যেসব সৃজনশীলতা আছে, সেই জিনিসগুলো প্রকাশ পাবে। কিসের মধ্য দিয়ে প্রকাশ পাবে? সাহিত্য চর্চার মধ্য দিয়ে প্রকাশ পাবে। বই পড়া প্রবন্ধে লেখক আমাদের জাত মানুষ হবে বলতে কি বোঝাচ্ছেন? জাত মানুষ হবে বলতে উনি বোঝাচ্ছেন যে আমাদের জাত সাহিত্য চর্চা করবে, অর্থাৎ যত বেশি আমরা সাহিত্যে নিজেদেরকে ইনভলভ করব তত বেশি মনুষ্যত্বের দিকে আমরা এগিয়ে যাব। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? হাসপাতাল, স্কুল, কলেজ নাকি বিশ্ববিদ্যালয়? লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কম নয়। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, প্রথমত বই পড়া প্রবন্ধে লেখক ডিরেক্টলি লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দেননি, উনি স্কুল কলেজের উপরে স্থান দিয়েছেন এবং উনি বলেছেন যে লাইব্রেরি হচ্ছে আমাদের মনের হাসপাতাল। তো দেখো, যদি আমরা হাসপাতালের উপরে স্থান দিয়েছেন এটা ওইভাবে না ধরি, ব্যাপারটা হচ্ছে মানসিক সুস্থতার জন্য, শারীরিক সুস্থতার জন্য, উচ্চশিক্ষা অর্জনের জন্য, নাকি জ্ঞানে বড় হওয়ার জন্য? তো উনি লাইব্রেরিকে এত বেশি হচ্ছে মর্যাদা দিয়েছেন কারণ এটা আমাদের মানসিক শিক্ষার জন্য বা মানসিক সুস্থতার জন্য দরকার। লাইব্রেরিকে প্রমথ চৌধুরী বলেছেন আমাদের মনের হাসপাতাল। কি বলেছেন? মনের হাসপাতাল। আমরা যেমন শরীর অসুস্থ হলে আমাদের হসপিটালে যেতে হয়, ঠিক তেমনভাবে আমাদের মনকে সুস্থ করতে আমাদের কোথায় যেতে হবে? লাইব্রেরিতে। প্রমথ চৌধুরীর মতে কোন কথাটি শুনলে অনেকে চমকে উঠবেন? বই পড়া সর্বশ্রেষ্ঠ শখ, ধর্মের চর্চা মন্দিরের বাইরে চলে, শিক্ষকের সার্থকতা শিক্ষাদান নয়, নাকি লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজের চাইতে একটু বেশি? অনেকে চমকে উঠবে যে কথাটা শুনে প্রমথ চৌধুরীর মতে, সেটা হচ্ছে তোমার এই যে লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজের চাইতে একটু বেশি। অর্থাৎ এই কথাটা বলার সাথে সাথে মানুষ বলবে যে কি বলো, লাইব্রেরি থাকবে তাহলে স্কুল কলেজের থেকে সার্থকতা বেশি কিভাবে? অর্থাৎ স্কুল কলেজে গেলে না ছেলে মেয়ে মানুষ হবে, লাইব্রেরিতে গিয়ে সে কিভাবে মানুষের মতো মানুষ হবে? সাধারণ মানুষের চিন্তাভাবনায় এই কথা শুনে মানুষ চমকেই উঠবে। আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নেই? বিদ্বান, বিদ্যাদাতা, বিদ্যাগ্রহিতা, নাকি বিদ্যানুরাগী? আজকের বাজারে মূলত অভাব নেই হচ্ছে বিদ্যাদাতা লোকের, অর্থাৎ যে যখন যেভাবে যাকে পারছে ধরে দুই লাইন জ্ঞান ছেড়ে দিচ্ছে, সে জ্ঞান কাজে লাগুক বা না লাগুক, আসল জ্ঞান হোক বা না হোক। সুশিক্ষিত লোক মাত্রই কেমন লোক? স্বশিক্ষিত লোক। আমরা জানি সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষা হলো কেমন বিষয় বলো তো? চর্চার বিষয়, অর্জনের বিষয়, অধ্যয়নের বিষয়, নাকি অনুশীলনের বিষয়? শিক্ষা হচ্ছে মূলত অর্জনের বিষয়, সেই কারণে কেউ কাউকে দিতে পারে না, অর্থাৎ নিজেরটা নিজেরই অর্জন করে নিতে হয়। কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে? আত্মার শক্তি, গুরুর শক্তি, সাহিত্যের শক্তি, নাকি ডেমোক্রেসির শক্তি? কোন শক্তির বলে বলো তো শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে? এখানে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে হচ্ছে আত্মার শক্তির বলে, অর্থাৎ যার আত্মার যত বেশি সামর্থ্য, যত বেশি শক্তিশালী আত্মা যার আছে, তত তার ভিতরে হচ্ছে এই যে নিজের মন নিজে শক্ত করে গড়ে তোলার ব্যাপারটা বেশি। কাকে উত্তর সাধক বলা হয়েছে? বিদ্যা সাধনার গুরুকে। কেন বলা হয়েছে? শিষ্যকে বিদ্যা শেখান বলে, শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে, শিষ্যকে মানুষ করে তোলেন বলে, নাকি শিষ্যকে জ্ঞানী করে তোলেন বলে? এখানে তোমার অ্যান্সার হচ্ছে শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে, অর্থাৎ এই যে ব্যক্তি উনি ওনার শিষ্যকে জ্ঞান লাভের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যান বা উনি বলেন ওনার শিষ্যকে যে ওনার কেন জ্ঞান লাভ করা উচিত, জ্ঞান লাভের পরিস্ফুটনটা অ্যাকচুয়ালি কি হবে, এই সম্পর্কে উদ্বুদ্ধ করেন দেখে বিদ্যার সাধনার গুরুকে উত্তর সাধক বলা হয়। বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কিসের প্রতিনিধিত্ব করে? অভিভাবক, শিক্ষা পদ্ধতি, শিক্ষক, নাকি শিক্ষা প্রণেতার? মা চরিত্রে বই পড়ার মা চরিত্রের কাজ কি ছিল? মা চরিত্র বলছিল যে সে চায় তার ছেলে যেন স্কুলে যায়, মানুষের মতো মানুষ হয়, অর্থাৎ সেই বইয়ের যে বুকিশ নলেজ যেটা সেটা ভালো করে পড়ে এবং স্কুলের রেজাল্ট যেন তার ভালো হয়। এই ব্যাপারটা কিসের প্রতিনিধিত্ব করে? শিক্ষা পদ্ধতির, অর্থাৎ আমাদের যে রেগুলার যে ডে বাই ডে আমাদের যে শিক্ষা পদ্ধতিগুলো আমাদের এই যে জ্ঞানের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের অন্ধকারের অতলে তলিয়ে দিচ্ছে যে শিক্ষা পদ্ধতি, সেটার প্রতিনিধিত্বই মূলত করে এই প্রবন্ধের মা চরিত্র। এরপরে বলছে দেখো,
দেহের মৃত্যুর রেজিস্ট্রারি খাতা রাখা হয়, আত্মার খাতা রাখা হয় না। প্রমথ চৌধুরী এই মন্তব্যে কি প্রকাশ পেয়েছে? জাতির দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা, স্বাস্থ্যসেবার খণ্ডিত রূপ, মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা, নাকি শিক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা? এখানে মূলত প্রকাশ পেয়েছে মানসিক স্বাস্থ্যের প্রতি যে উদাসীনতা, অর্থাৎ দেহের মৃত্যু ঘটছে, আমরা সেটার হিসাব রাখছি, কিন্তু সঠিক যে সাহিত্য চর্চা সেটার রস নিতে না পেরে আমাদের প্রতিনিয়ত যে আত্মাগুলো ঝরে যাচ্ছে, আমাদের আত্মাগুলো মরে যাচ্ছে, দেহ কোনোভাবে চলছে কিন্তু আমাদের মনের সেই ব্যাপারটা আসলে জীবিত থাকছে না, এইদিকে আমরা কেউ খেয়াল রাখছি না। আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি একটা উদাসীনতা আছে, কিন্তু এইখানে অর্থাৎ দেহের যে রেজিস্ট্রারি রাখা হয়, আত্মার রাখা হয় না, এটার ক্ষেত্রে আমাদের শিক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের শিক্ষা পদ্ধতির জায়গাটা সীমাবদ্ধ দেখেই কিন্তু আমাদের আত্মার খোরাক মেটানোর ব্যাপারটা আমাদের শিক্ষা পদ্ধতি করছে না। কাব্যসুধা পানে মানুষ কোন শক্তি অর্জন করে? আধ্যাত্মিক শক্তি, দৈহিক শক্তি, আত্মিক শক্তি, নাকি পাশবিক শক্তি? কাব্যসুধা পান মানে কি? কবিতার যে রসটা সেইটা নেওয়া, কবিতার যে এক্স্যাক্টটা বা কবিতা আমাদেরকে যে জ্ঞানটা দিতে চেয়েছে সেই জ্ঞানটা নিজেদের মধ্যে ধারণ করাই হলো কাব্যসুধা পান। এর মাধ্যমে মানুষ কোন শক্তি অর্জন করে? আত্মিক শক্তি, মানে সে তার আত্মার যে স্ট্রেংথটা, আত্মার যে সৌন্দর্যটা সেইটা ফিরে পায়। বই পড়া প্রবন্ধে কারদানি বলতে কি বোঝানো হয়েছে? আমরা কি শিখেছিলাম? কারদানি শব্দের অর্থ কি? বাহাদুরি। কারদানি বলতে বোঝানো হয়েছে বাহাদুরি। প্রমথ চৌধুরীর মতে আমাদের শিক্ষার বর্তমান অবস্থা কেমন? ফলপ্রসূ, প্রাণহীন, উল্টো, নাকি ইতিবাচক? আমাদের শিক্ষার বর্তমান অবস্থা এখন আছে উল্টো অবস্থায়। অর্থাৎ উল্টো অবস্থায় মানে কি? যে যেদিকে যাওয়া দরকার, যেদিকে থাকা দরকার সেই দিকে নাই, বরং উল্টা দিকে আছে। যেদিকে শিক্ষাগুলো যাওয়া দরকার, যেদিকে আমাদের শেখা দরকার, ঠিক তার উল্টো সাইডে আমরা অবস্থান করছি। আমাদের সৃজনশীলতার দিকে যাওয়া দরকার, আমাদের মনের ভাবটাকে বাড়িয়ে তোলার দিকে যাওয়া দরকার, ঠিক তার উল্টা পাশে আমাদের সৃজনশীলতাগুলোকে আমরা দিন দিন ভেঙে চুরে নিঃশেষ করতেছি এবং মনের ভাবকে কোনো রকম বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে শুধুমাত্র অর্থ উপার্জনের দিকে আমরা ফিরছি। এরপরে বলছে আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ কিসের উপর পড়েছে বলতো? শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি পড়েছে অর্থের উপর। অর্থাৎ আমাদের শিক্ষিত সমাজ শুধু চিন্তা করে যে কিভাবে কি পড়লে কি করলে টাকা ভালো উপার্জন করা যাবে, তারা সাহিত্য চর্চার দিকে মনোনিবেশের পক্ষে একটুও সরাগ নয়। লেখক বই পড়া প্রবন্ধে কোনটিকে সর্বশ্রেষ্ঠ শখ বলেছেন? তাস খেলা, ছবি তোলা, গান গাওয়া, নাকি বই পড়া? অবভিয়াসলি লেখক বই পড়া প্রবন্ধে বই পড়াকে সর্বশ্রেষ্ঠ শখ বলে আখ্যায়িত করেছেন। এরপরে দেখো কি আছে, সাহিত্য চর্চা শিক্ষার কোন অংশ? অপ্রয়োজনীয় অংশ, প্রধান অংশ, সামান্য অংশ, নাকি অর্থহীন অংশ? সাহিত্য চর্চা শিক্ষার একদমই প্রধান অংশ। অর্থাৎ আমাদের শিক্ষার মেইন যে জায়গাটা, বড় যে উৎসটা বলতে পারো, সেটাই লেখক দেখিয়েছেন সাহিত্য চর্চা হিসেবে। মানুষের মনকে সচল ও সমৃদ্ধ করার ভার কার ওপর? ধর্মের, বিজ্ঞানের, অর্থনীতির, নাকি সাহিত্যের? মানুষের মনকে সচল ও সমৃদ্ধ করার ভার পুরোটাই সাহিত্যের ওপর। ডেমোক্রেসির গুরুরা কি চেয়েছিলেন বলতো? সবাই বড়লোক হোক, সবাই পণ্ডিত হোক, সবাই সমান হোক, নাকি সবাই স্বাধীন হোক? ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সবাই যেন সমান হয়। আমাদের দেশে কিসের চর্চা বেশি হওয়া প্রয়োজন? সাহিত্য, ধর্ম, বাণিজ্য, নাকি বিজ্ঞানের? আমাদের দেশে সবথেকে বেশি যেটা চর্চা হওয়া প্রয়োজন সেটা হচ্ছে সাহিত্য। বই পড়া প্রবন্ধে কাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলা হয়েছে? নীতিচর্চা, কাব্যচর্চা, সাহিত্য চর্চা, নাকি ইতিহাস চর্চা? এখানে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ চর্চা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলা হয়েছে সাহিত্য চর্চাকে। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংগঠিত বলতো? বীরবলের হালখাতা, প্রবন্ধ সংগ্রহ, পদচারণা, নাকি সনেট পঞ্চাশদ? এই প্রবন্ধটি সংকলিত হয়েছে প্রবন্ধ সংগ্রহ থেকে। প্রবন্ধ সংগ্রহ রিটেন বাই প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম কি? সবুজ পত্র। আমরা কি দেখেছিলাম? প্রমথ চৌধুরীর বিখ্যাত পত্রিকার নাম সবুজ পত্র, যার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে চলিত ভাষার যে একটা রিচুয়ালটা এটা শুরু হয়। লাইব্রেরির সার্থকতা কিসে? অনেক বই রাখতে, বড় বিল্ডিং থাকাতে, সেখানে বই পড়াতে, নাকি সরকারি অনুদানে? অর্থাৎ একটা লাইব্রেরি কখন সার্থক হবে? অবভিয়াসলি একটা লাইব্রেরি তখন সার্থক হবে যখন সেখানে বই পড়তে মানুষ যাবে, মানুষের সমাগম হবে। ব্যাধি সংক্রমক, স্বাস্থ্য নয় কথাটি বই পড়া প্রবন্ধের আলোকে কোন ক্ষেত্রে প্রযোজ্য? জ্ঞান চর্চা, কুশিক্ষা, শিক্ষা পদ্ধতি, নাকি জীবনযাত্রায়? আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে এটা শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে আলোচনা করা যায় বা শিক্ষা পদ্ধতির ব্যাখ্যা দিতে গেলে এই কথাটা আমরা বলতে পারি যে ব্যাধি সংক্রমক, কিন্তু স্বাস্থ্য নয়। প্রমথ চৌধুরীর মতে লাইব্রেরি কিসের চেয়ে বেশি প্রয়োজনীয়? লাইব্রেরি স্কুল কলেজের থেকেও বেশি প্রয়োজনীয়।
এরপরে বলছে আমাদের জাতির আত্মার বিকাশ ঘটবে কিসের মাধ্যমে? কলকারখানা, সাহিত্য চর্চা, ব্যবসা বাণিজ্য নাকি প্রচুর খাদ্য উৎপাদন? আমরা বুঝতেই পারছি একটাও সাহিত্য চর্চার মতো রিলিভেন্ট না। আমাদের আত্মার বিকাশটা ঘটবে মূলত সাহিত্য চর্চার মধ্য দিয়ে। জোর করে জ্ঞান দান করা যায় না, এটি লেখকের কোন মনোভাবের পরিচয় দেয়? আনন্দহীন শিক্ষা, স্বতঃস্ফূর্ত শিক্ষা, প্রথাগত শিক্ষা নাকি আধুনিক শিক্ষা? যেখানে লেখক বলেছেন যে জোর করে জ্ঞান দান করা যায় না, এটাখানে স্বতঃস্ফূর্ত শিক্ষার কথা বলা হয়েছে, যে আমি নিজে থেকে মন প্রফুল্ল থাকা অবস্থায় আমি নিজে থেকে যতটুকু শিখতে চাবো সেটুকুই আমার অ্যাকচুয়াল জ্ঞান। স্বশিক্ষা যতটুকু হবে ততটুকুই প্রকৃত শিক্ষা। জোর করে যে শিক্ষা দেওয়া হয় সেটা আসলে কোনো শিক্ষা না, বা জোর করে জ্ঞান লাভ করাও যায় না, জ্ঞান দেওয়াও যায় না। সুশিক্ষিত হওয়ার মূল মন্ত্র কি বলতো? নিয়মিত স্কুল যাওয়া, প্রচুর নোট পড়া, নিজের চেষ্টায় শিক্ষিত হওয়া নাকি সব পরীক্ষায় পাশ করা? অবভিয়াসলি নিজের চেষ্টায় শিক্ষিত হওয়া, নিজের চেষ্টায় শিক্ষিত হওয়া। এরপরে বলছে ভারতী কি? দেশের নাম, পত্রিকার নাম, একজন লেখক নাকি একটি বই? ভারতী একটি পত্রিকার নাম। ভারতী কি? একটি পত্রিকার নাম। প্রমোদ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করে মনে আছে? 68, 69, 70 নাকি 71? প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করে 68 সালে, 1868 সালে, এবং মৃত্যুসাল কত ছিল? 1946। জিনিসগুলো মনে রাখতে হবে। 1946 সালে মৃত্যু, 1868 সালে জন্ম। ওনার পৈতৃক নিবাস কোথায় ছিল? পাবনা, এবং জন্মস্থান যশোর। পৈতৃক নিবাস পাবনা এবং হচ্ছে তোমার জন্মস্থান যশোর। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন? মাত্রই বললাম 1946 সালে। কত সালে? 1946 সালে। মানুষের জীবনের শ্রেষ্ঠ শখ কোনটি? প্রমথ চৌধুরীর মতে মানুষের জীবনের শ্রেষ্ঠ শখ হলো বই পড়া। কোনটি? বই পড়া। আমাদের দেশে শিক্ষার ফল হাতে নাতে পাওয়া যায় না বলে মানুষ কি মনে করে? শিক্ষার ফল যেহেতু হাতে নাতে পাওয়া যায় না, তাই মানুষ মনে করে যে এই শিক্ষা হচ্ছে নিরর্থক, বা আমাদের এই শিক্ষাগুলোর কোনো কাজে লাগে না, অর্থাৎ অনর্থক শিক্ষা। আমাদের এই শিক্ষার কোনো অর্থ নাই যেহেতু এর ফল আমরা হাতে নাতে পাই না। কাব্যমৃতে আমাদের অরুচি ধরার কারণ কি বলতো? শিক্ষার অভাব, দারিদ্র্য, বর্তমান শিক্ষা পদ্ধতি নাকি আলস্য? কাব্যমৃত মানে কি? কাব্যের অমৃত। এখানে দুইটা ওয়ার্ডকে তোমার সংযুক্ত করা হয়েছে, কাব্য এবং অমৃত একসঙ্গে এসে কাব্যমৃত। কাব্যমৃত মানে হচ্ছে তোমার কবিতার মধ্য থেকে তোমার সাহিত্য চর্চার যে জ্ঞানের ধারাটা প্রকাশ পায় সেটা। এবার এই কাব্যমৃত আমাদের অরুচির কারণ কি? বর্তমান শিক্ষা পদ্ধতি। মানে বর্তমান শিক্ষা পদ্ধতি আমাদের বুঝতে শিখিয়েছে যে আমরা আমাদের বুকিশ নলেজের বাইরে কোনো কিছু পড়ার আমাদের দরকার নাই। আমরা এমন সমস্ত জিনিসপত্র শুধু পড়বো যেগুলো আমাদের A+ এনে দেবে। এর বাইরে এই কাব্য চর্চা এগুলো দিয়ে আসলে আমাদের কোনো কাজই হবে না, বা আমাদের কোনো দরকারে লাগবে না। লাইব্রেরিকে লেখক মনের হাসপাতাল কেন বলেছেন? মন ভালো থাকে বলে, মনের রোগ সারে বলে, আত্মার বিকাশ ঘটে বলে, নাকি আনন্দ পাওয়া যায় বলে? অবভিয়াসলি লেখক এটাকে মনের হাসপাতাল বলেছে, কারণ এখানে আত্মার বিকাশ ঘটে বলে। এরপরে বলছে দেখো নিচের কোনটি প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থ? সনেট 50, নীলদর্পণ, বিষাদ সিন্ধু নাকি গীতাঞ্জলি? প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থ আমরা কোনটি দেখেছিলাম মনে আছে? প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থ হচ্ছে সনেট 50। কোনটি? সনেট 50। এরপরে আছে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিসের অভাব রয়েছে? ভবন, বই, প্রাণ শক্তি নাকি ছাত্র? দেখো আমাদের শিক্ষা ব্যবস্থায় ভবনের অভাব নাই, অনেক স্কুল, অনেক বিল্ডিং। তারপরে যদি বইয়ের কথা বলো, বইয়ের অভাব তো আরোই নাই। নিজের ব্যাগের দিকে তাকালেই দেখতে পারবা যে 18, 14, 18, 16টা বই তোমার আছে। ছাত্রের তো ভাই আরোই অভাব নাই, ভুরি ভুরি ছাত্র। অভাব হচ্ছে প্রাণ শক্তির। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের যে স্টুডেন্টগুলা নিয়মিত যাতাকলে যান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থায় পিষতে পিষতে তাদের ভিতরে প্রাণ শক্তি একদম নিঃশেষ হয়ে গেছে, তাদের প্রাণ শক্তিটাই নেই, সেটাই হারিয়ে গেছে। বই পড়া প্রবন্ধটি মূলত একটি কি বলতো? ভাষণ, গল্প, কবিতা নাকি ভ্রমণ কাহিনী? যদি এখানে আমাদের প্রবন্ধ থাকতো আমরা প্রবন্ধতে মার্ক করতাম। আমাদের প্রবন্ধনে আছে ভাষণ, এইটি একটি ভাষণ। আত্মার মৃত্যু বলতে কি বোঝানো হয়েছে? শারীরিক মৃত্যু, চিন্তা শক্তির লোপ পাওয়া, পরকাল নাকি অবাস্তব চিন্তা? আত্মার মৃত্যু বলতে এখানে বোঝানো হয়েছে চিন্তা শক্তির লোপ পাওয়া। শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত বলতো? এতক্ষণ আমরা মোটামুটি পড়লামই যে জিনিসগুলো, পুরাটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে। তো শিক্ষার উদ্দেশ্য আমাদের কি হওয়া উচিত? আমাদের মনুষ্যত্ব জাগানো। শিক্ষার উদ্দেশ্যটাই হবে মূলত আমাদের ভিতরের যে মনুষ্যত্বের জায়গাটা সেটাকে স্ট্রং করা, সেটাকে বিল্ড আপ করা। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের সঙ্গে তুলনা করেছেন? দেবালয়, সমুদ্র, গঙ্গা নাকি মাতৃভূমি? উনি এখানে
গঙ্গার সঙ্গে বই পড়ার এই যে তোমার প্রবন্ধ, এখানে উনি লাইব্রেরিকে গঙ্গার সঙ্গে তুলনা করেছিলেন এবং দুটি কারণে, একটা হচ্ছে পবিত্রতা এবং আরেকটা হচ্ছে বিস্তারতা, এটার কারণে। অর্থাৎ লাইব্রেরিতে গেলে আমাদের জ্ঞানের যে বিস্তারটা হয় এই জন্য, এবং লাইব্রেরি যে পবিত্র জায়গা যেখানে আমাদের মনের কলুষতা চলে যায়, সেম ব্যাপারটা গঙ্গার ক্ষেত্রে হয় দেখে উনি গঙ্গার সঙ্গে লাইব্রেরিকে তুলনা দিয়েছেন। এরপরে দেখো আমাদের মোটামুটি আজকের লাস্ট এমসিকিউ, বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে? একটু আগে আমরা দেখে আসছি এটা, যে শিক্ষা পদ্ধতির, বই পড়া যে আমাদের প্রবন্ধ, এখানে আমাদের মা চরিত্রটি আমাদের শিক্ষা পদ্ধতির প্রতিনিধিত্ব করে, যেখানে আসলে আমাদের শিক্ষা পদ্ধতি মূলত চায় আমরা শুধুমাত্র এই জ্ঞানগুলোই লাভ করি যেগুলো আমাদের পার্থিব জীবনে কাজে লাগবে। আমরা শুধুমাত্র যে জিনিসগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করে একটা ধনশালী হয়ে একটা সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারবো, সম্পদ বা আমাদের টাকা পয়সা ইনকাম করতে পারবো। আমাদের যে মনের যে জায়গাটা বা আমাদের যে মনের ক্ষুধা মেটানোর যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের শিক্ষা পদ্ধতি বলো কিংবা আমাদের এই যে প্রবন্ধে মা বলো, কেউই এই জায়গাটার দিকে নজর দিতে রাজি নয়। এই যে ব্যাপারগুলো মোটামুটি আমরা পড়লাম আমাদের এমসিকিউতে, এইগুলা ইনশাল্লাহ ভালো করে জানলেই এবং মাথায় রাখলে আমাদের কিন্তু এমসিকিউ নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না। কিন্তু তার আগে আমাদের কি কর্তব্য বলো তো? এক্স্যাক্টলি ঠিক ধরেছো, তার আগে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের মেইন বইয়ে ঢুকে প্রবন্ধটা সুন্দর করে পড়ে আসা। একবার মেইন বইয়ে ঢুকে প্রবন্ধটা সুন্দর করে পড়ে আসার পরে আমরা জ্ঞানমূলক পড়ি, আলাদা করে এমসিকিউ পড়ি কিংবা সিকিউ লেখার জন্য যাই, কোনো কিছু নিয়েই আমাদের এক্সট্রা করে কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিসের উপরে রাখো নিজেকে, যেন তোমার পরীক্ষায় একদম বেস্ট আউটপুটটা তুমি বের করে দিয়ে আসতে পারো।